হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল। অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো এই ভিডিওর মাধ্যমে পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ প্রশ্ন আপনাদের কাছে তুলে ধরবো, এবং যদি আপনারা পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন সেক্ষেত্রে কলকাতার ইতিহাস থেকে শুরু করে কলকাতার বর্তমান অবস্থা সমস্ত বিষয়গুলোকে কেন্দ্র করে যা যা প্রশ্ন তৈরি হয় এবং সেই সমস্ত প্রশ্নই কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে বিস্তারিতভাবে আলোচনা করব। এবং তার পাশাপাশি ভিডিওটি কিন্তু খুবই ইনফরমেটিভ, কারণ যদি আপনারা পুরো ভিডিওটি দেখে থাকেন সেক্ষেত্রে কলকাতা রিলেটেড গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনারা কিন্তু জানতে পারবেন। তো ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ইনফরমেটিভ, আর ভিডিওটা কিন্তু প্রত্যেকের জন্য, যারা যারা সরকারি চাকরির প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য ভিডিওটা যেমন গুরুত্বপূর্ণ, এবং তার পাশাপাশি যারা যারা প্রিপারেশন নিচ্ছেন না তাদের কাছেও কিন্তু ভিডিওটা ইনফরমেটিভ হবে, কারণ তারা কিন্তু কলকাতা রিলেটেড বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। অর্থাৎ প্রত্যেকের জন্য ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো ভিডিওটি আপনারা প্রত্যেকেই কমপ্লিট দেখুন। তো মূল ভিডিও যাওয়ার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, যদি চ্যানেল নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে এই ধরনের বিভিন্ন টপিক ধরে ধরে বিভিন্ন জিকে রিলেটেড ভিডিও পাওয়ার জন্য এবং বিভিন্ন ধরনের ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন, যাতে যে কোনো ধরনের ভিডিওর আপডেট সবার আগে পেয়ে যেতে পারেন তার জন্য। তো চলুন ভিডিওটা শুরু করছি। তো সবার প্রথম দেখে নেব কলকাতা জেলার মোট আয়তন কত বর্গ কিলোমিটার। সেটি হচ্ছে 206.1 কিলোমিটার স্কোয়ার প্রায়, অর্থাৎ কলকাতা জেলার মোট আয়তন হচ্ছে 206.1 বর্গ কিমি। নেক্সট হচ্ছে কলকাতা জেলার মোট জনসংখ্যা কত, অর্থাৎ বর্তমানে কলকাতায় মোট কতজন বাস করে, অর্থাৎ কলকাতার মোট জনসংখ্যা কত, সেটি হচ্ছে 1.49 কোটি। আর এটা কিন্তু 2020 রিপোর্ট অনুযায়ী, যেখানে কলকাতার মোট জনসংখ্যা ছিল 1.5 কোটি। নেক্সট হচ্ছে কলকাতার জেলার সীমানা কি কি আছে, অর্থাৎ কলকাতা জেলার সীমানাটা কোন কোন জেলার সাথে আছে। সেটি হচ্ছে কলকাতা জেলার উত্তর এবং পূর্বে উত্তর 24 পরগনা আছে, দক্ষিণে দক্ষিণ 24 পরগনা আছে, এবং পশ্চিমে হুগলি ও হাওড়া জেলা কিন্তু আছে। আর এটাই হচ্ছে কলকাতা জেলার সীমানা। পরবর্তী হচ্ছে কোন স্থানকে কলকাতার হৃদয় বলা হয়। প্রশ্নটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ইনফরমেটিভ। তো সঠিক উত্তর হচ্ছে ময়দান, অর্থাৎ কলকাতার হৃদয় বলা হয় ময়দানকে। পরবর্তী হচ্ছে কোন বছর ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত করা হয়েছিল। সঠিক উত্তর হচ্ছে 1911 সালে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে কিন্তু স্থানান্তরিত করা হয়েছিল। অর্থাৎ 1911 সাল অবধি ব্রিটিশ রাজ আমলে কলকাতা ভারতের রাজধানী ছিল, এবং কলকাতা 1772 থেকে 1911 সাল পর্যন্ত ব্রিটিশ ভারতের রাজধানী ছিল। এছাড়াও 1912 সাল থেকে 1947 সালে ভারতের স্বাধীনতা পর্যন্ত কলকাতা সমগ্র বাংলার রাজধানী কিন্তু ছিল, এবং বর্তমানে ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ পশ্চিমবঙ্গের রাজধানীও কিন্তু কলকাতায়। আর এখানে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে 1912 সাল থেকে 1947 সাল পর্যন্ত তখন কিন্তু অবিভক্ত বাংলা ছিল, এবং সেই অবিভক্ত বাংলার রাজধানী কিন্তু তখন কলকাতা ছিল। এছাড়াও 1864 সালে সিমলাকে ভারতের গ্রীষ্মকালীন রাজধানী কিন্তু ঘোষণা করা হয়। কি কারণে ঘোষণা করা হয়? যেহেতু দক্ষিণবঙ্গে বা সমগ্র ভারতবর্ষে গ্রীষ্মকালে তাপমাত্রা বেশি থাকার কারণে ইংরেজরা তখন বেশিরভাগ সময়টা কিন্তু এই উত্তর ভারতের যে পার্বত্য অঞ্চল আছে সেইখানে বসবাস করত। আর তখন কিন্তু অর্থাৎ 1964 সালে সিমলাকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিন্তু গ্রীষ্মকালীন রাজধানী ঘোষণা করেছিল, এবং 1911 সালের 12ই ডিসেম্বর রাজা পঞ্চম জর্জ 1911 সালে ইম্পেরিয়াল দরবারে পরমক্ষণে কলকাতা থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তরের ঘোষণা কিন্তু করেছিল। প্রত্যেকটা পয়েন্টস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এবং তার জন্য ভিডিওটা কিন্তু খুবই ইনফরমেটিভ। তো নেক্সট হচ্ছে কার আমলে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত করা হয়। সেটি হচ্ছে লর্ড হার্ডিঞ্জ, অর্থাৎ লর্ড হার্ডিঞ্জের আমলে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত করা হয়েছিল। নেক্সট হচ্ছে ফোর্ট উইলিয়াম কলেজ কত সালে স্থাপিত হয়। প্রশ্নটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। WBSSC গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষার জন্য কিন্তু এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ, এবং এই ধরনের প্রশ্ন কিন্তু আপনারা কমন পেতেই পারেন। তার পাশাপাশি কলকাতা পুলিশ থেকে শুরু করে বিভিন্ন সরকারি পরীক্ষার জন্য কিন্তু প্রত্যেকটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। তো সঠিক উত্তর হচ্ছে 1800 খ্রিস্টাব্দে কিন্তু ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল বা স্থাপিত হয়, যেখানে ফোর্ট উইলিয়াম কলেজ 10ই জুলাই 1800 সালে প্রতিষ্ঠিত হয়, এবং বাংলাদেশে কর্মরত ইস্ট ইন্ডিয়া কোম্পানির ইংরেজ কর্মচারীদের দেশীয় ভাষায় শিক্ষাদানের জন্য তৎকালীন ইংরেজ শাসিত ভারতের গভর্নর জেনারেল লর্ড ওয়েলেসলি কর্তৃক 1800 খ্রিস্টাব্দের 4ই মে কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন। তো মূলত কি কারণে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল? না, ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে ইংরেজ কর্মচারী ছিল তাদের বাংলা ভাষা অর্থাৎ দেশীয় ভাষা শেখার জন্যই কিন্তু তৎকালীন সময়ে এই ফোর্ট উইলিয়াম কলেজটি প্রতিষ্ঠিত করা হয়, এবং ফোর্ট উইলিয়াম দুর্গের অভ্যন্তরে কলেজটি প্রতিষ্ঠিত হওয়ায় কলেজটির নাম দেওয়া হয় ফোর্ট উইলিয়াম কলেজ। তো কি কারণে ফোর্ট উইলিয়াম কলেজের নামকরণ ফোর্ট উইলিয়াম কলেজ করা হয়েছিল সেটিও আমি আপনাদের জানালাম, এবং কি কারণে এই কলেজটি
কলেজটি তৈরি করা হয় সেই বিষয়ে আপনাদের কাছে বললাম। আশা করি পুরো বিষয়টা ক্লিয়ার করতে পেরেছি। পরবর্তী হচ্ছে কলকাতা নগরী প্রতিষ্ঠা কে করেন? সঠিক উত্তর হচ্ছে ইংরেজ কর্মচারী জব চার্নক, অর্থাৎ জব চার্নক কিন্তু কলকাতা নগরী প্রতিষ্ঠা করেন। আর একটা কথা বলছি, আমরা এখন যে কলকাতা নগরী দেখি সেই কলকাতা নগরী প্রতিষ্ঠা করেছিলেন ইংরেজ কর্মচারী জব চার্নক, কিন্তু তার আগে এই বর্তমান কলকাতা নগরী তিনখানা ভাগে কিন্তু বিভক্ত ছিল, যেখানে 1700 শতাব্দীর শেষ ভাগে সুতানুটি, কলিকাতা ও গোবিন্দপুর এই তিনটি গ্রাম নিয়ে কলকাতা শহরটি কিন্তু গড়ে ওঠে। অর্থাৎ কলকাতা শহর কিন্তু তৈরি করেছেন জব চার্নক। আর কলকাতা শহর প্রতিষ্ঠার আগে যে তিনটি বড় বড় গ্রাম ছিল তার মধ্যে একটির নাম ছিল সুতানুটি, ডিহি কলিকাতা ও গোবিন্দপুর। এই তিনটি গ্রামকে একত্রিত করেছিলেন জব চার্নক এবং নাম দিয়েছিলেন কলিকাতা বা কলকাতা। অর্থাৎ এই যে ডিহি কলিকাতা গ্রামটি ছিল সেই নামটি থেকে কিন্তু কলকাতা নামটির উৎপত্তি হয়েছে। নেক্সট হচ্ছে কলকাতার উপর দিয়ে প্রবাহিত নদীটির নাম কি? সঠিক উত্তর হচ্ছে হুগলি নদী। নেক্সট হচ্ছে কলকাতা জেলার সাক্ষরতার হার কত শতাংশ? সঠিক উত্তর হচ্ছে 86.31% 2022 রিপোর্ট অনুযায়ী। পরবর্তী হচ্ছে স্টুয়ার্ট হক মার্কেট এর বর্তমান নাম কি? সেটি হচ্ছে নিউ মার্কেট, অর্থাৎ নিউ মার্কেটের আদি নাম হচ্ছে স্টুয়ার্ট হক মার্কেট। নেক্সট হচ্ছে কলকাতা পুর নিগম কত সালে প্রতিষ্ঠা হয়েছিল? সঠিক উত্তর হচ্ছে 1876 সালে কলকাতা পুর নিগম কিন্তু প্রতিষ্ঠা হয়। নেক্সট হচ্ছে কলকাতা পুলিশের হেডকোয়ার্টার্স কোনটি? সঠিক উত্তর হচ্ছে লালবাজার হচ্ছে কলকাতা পুলিশের হেডকোয়ার্টার। পরবর্তী হচ্ছে কলকাতার আবহাওয়া অফিস কোথায় অবস্থিত? উত্তরটি হচ্ছে আলিপুরে কলকাতার আবহাওয়া অফিস কিন্তু অবস্থিত। পরবর্তী প্রশ্ন হলো কলকাতার শহীদ মিনার কার স্মৃতিতে স্থাপিত হয়? সঠিক উত্তর হচ্ছে স্যার ডেভিড অক্টালোনির স্মৃতিতে কিন্তু কলকাতায় শহীদ মিনার স্থাপিত করা হয়, যেখানে 1828 খ্রিস্টাব্দে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কমান্ডার মেজর জেনারেল স্যার ডেভিড অক্টালোনির স্মৃতিতে কিন্তু এই সৌধটি নির্মাণ করা হয়। এবং 1804 খ্রিস্টাব্দে দিল্লিতে যখন মারাঠাদের বিরুদ্ধে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যুদ্ধ করছিল বা লড়াই করছিল, ঠিক সেই সময় এই আক্রমণ বা মারাঠাদের বিরুদ্ধে তার সফল যে আত্মরক্ষা এবং ইঙ্গো নেপালের যুদ্ধে গোর্খাদের বিরুদ্ধে তার নেতৃত্বে কোম্পানি বাহিনীর বিজয়কে স্মরণীয় করে রাখতে এই সৌধটি কিন্তু নির্মিত করা হয়েছিল। আর সৌধটির নকশা প্রস্তুত করেছিলেন জেপি পার্কার। প্রত্যেকটা পয়েন্টসই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, সবকটাই আপনাদের কাছে আলোচনা করে দিলাম এবং সমস্ত ইনফরমেশন গুলো আপনাদের কাছে তুলে ধরলাম। আশা করি পুরোটা আপনাদের কাছে ক্লিয়ার করতে পেরেছি। পরবর্তী হচ্ছে কলকাতাকে কে প্রাসাদ নগরী আখ্যা দিয়েছিলেন? সঠিক উত্তর হচ্ছে রবার্ট ক্রাইভ কলকাতাকে প্রাসাদ নগরী আখ্যা দিয়েছিলেন। প্রশ্নটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। পরবর্তী প্রশ্ন হলো কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন? তো কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন জেমস উইলিয়াম কলভিল। পরবর্তী হচ্ছে কলকাতা কর্পোরেশনের প্রথম মেয়র কে ছিলেন? সঠিক উত্তর হচ্ছে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস 1924 সালে কলকাতা কর্পোরেশনের প্রথম মেয়র হিসেবে নির্বাচিত হয়েছিলেন। এছাড়াও বর্তমানে কলকাতা কর্পোরেশনের মেয়র হচ্ছেন ফিরহাদ হাকিম, ডেপুটি মেয়র হচ্ছেন অতীন ঘোষ এবং সভাপতি হচ্ছেন মালা রায়। এই পয়েন্টগুলো কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স এর জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং তার পাশাপাশি বিভিন্ন পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই পয়েন্টগুলো অবশ্যই আপনারা কিন্তু মাথায় রাখবেন। নেক্সট হচ্ছে কলকাতায় কবে প্রথম ঘোড়াই টানা ট্রাম চালু হয়? সঠিক উত্তর হলো 1873 সালে কলকাতায় প্রথম ঘোড়াই টানা ট্রাম চালু হয়, যেখানে 1873 সালে 24 ফেব্রুয়ারি ভারতের প্রথম ঘোড়া টানা ট্রামগুলি শিয়ালদা এবং আর্মেনিয়াম ঘাট স্ট্রিটের মধ্যে প্রায় 2.4 মাইল অর্থাৎ 3.9 কিলোমিটার পর্যন্ত কিন্তু চলেছিল। আর এটিই ছিল ভারতের প্রথম ট্রাম পরিষেবা। নেক্সট হচ্ছে কলকাতায় কবে ইলেকট্রিক ট্রাম চালু হয়? সঠিক উত্তর হচ্ছে 1902 সালে কলকাতাতে প্রথম ইলেকট্রিক ট্রাম কিন্তু চালু হয়, যেখানে এশিয়ার প্রথম শহর হিসেবে কলকাতায় ইলেকট্রিক ট্রাম কিন্তু চালু হয় এবং এই ইলেকট্রিক ট্রামের পরিষেবা শুরু হয়েছিল এসপ্ল্যানেড এবং খিদিরপুরের মধ্যে এই পরিষেবা কিন্তু শুরু হয়। নেক্সট হচ্ছে কলকাতায় কবে প্রথম চক্ররেল চালু হয়েছিল? সঠিক উত্তর হচ্ছে 1984 সালের 24 অক্টোবর কলকাতায় প্রথম চক্ররেল কিন্তু চালু হয় এবং 1950-এর দশকে পশ্চিমবঙ্গের তৎকালীন মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায় একটি ভূগর্ভস্থ রেল ব্যবস্থার ধারণা কিন্তু করেছিলেন এবং পরবর্তীকালে কলকাতা মেট্রো হচ্ছে ভারতের প্রথম মেট্রো, যেটি 24 অক্টোবর 1984-র মধ্যে কিন্তু চালানো হয়েছিল। এই পয়েন্টও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ তো এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষাতে আসতেই পারে। এছাড়াও আরো বিভিন্ন ইনফরমেশনের জন্য আপনারা কিন্তু বিভিন্ন স্টেশনের নাম, যেমন কলকাতার মেট্রোর বৃহত্তম স্টেশন হচ্ছে নোয়াপাড়া মেট্রো স্টেশন, এছাড়াও গ্রিস পার্কের নতুন নাম হচ্ছে জোনাসাকো, ভবানীপুরের নতুন নাম হচ্ছে নেতাজি ভবন, হাজরা নতুন নাম হচ্ছে যতীন দাস পার্ক, নিউ গড়িয়ার নতুন নাম হচ্ছে কবি সুভাষ, ধোলাই সেতু যে মেট্রো স্টেশন যেটির বর্তমান নাম হচ্ছে শহীদ ক্ষুদিরাম, গড়িয়া বাজার মেট্রো স্টেশনের নতুন নাম হচ্ছে কবি
কবি নজরুল, নাকতলার নতুন নাম হচ্ছে গীতাঞ্জলি, পাঁচদুরানির নতুন নাম হচ্ছে মাস্টারদা সূর্য সেন, এছাড়াও কুদঘাট মেট্রো স্টেশনের নতুন নাম হচ্ছে নেতাজি, টালিগঞ্জের নতুন নাম হচ্ছে মহানায়ক উত্তম কুমার, এছাড়াও চারুমার্গের নতুন নাম হচ্ছে রবীন্দ্র সরোবর। এর পরবর্তীতে হচ্ছে কলকাতার অকল্যান্ড সার্কাসের বর্তমান নাম কি? সেটি হচ্ছে ইডেন গার্ডেন্স, অর্থাৎ ইডেন গার্ডেন্স এর আগের নাম ছিল অকল্যান্ড সার্কাস, অর্থাৎ কলকাতার অকল্যান্ড সার্কাসের বর্তমান নামই হচ্ছে ইডেন গার্ডেন। যেখানে ইডেন গার্ডেন ভারতের কলকাতার একটি ক্রিকেট মাঠ, আমরা প্রত্যেকেই জানি, যেখানে 1864 সালে এটি কিন্তু প্রতিষ্ঠিত হয়। এটি ভারতের প্রাচীনতম এবং দ্বিতীয় বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম এবং বিশ্বের তৃতীয় বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম। এছাড়াও ইডেন গার্ডেনকে ভারতীয় ক্রিকেটের মক্কাও কিন্তু বলা হয় এবং 1934 সালে ইংল্যান্ড এবং ভারতের মধ্যে কিন্তু এই ইডেন গার্ডেন্সে প্রথম টেস্ট ম্যাচটি কিন্তু অনুষ্ঠিত হয়েছিল। এরপর আসি ভবানী ভবনের পূর্ব নাম কি? সেটি হচ্ছে এন্ডারসন হাউস, অর্থাৎ ভবানী ভবনের আগের নাম ছিল এন্ডারসন হাউস। এর পরবর্তীতে হচ্ছে পার্ক স্ট্রিটের বর্তমান নাম কি? সঠিক উত্তর হচ্ছে মাদার টেরেজা সরণি হচ্ছে পার্ক স্ট্রিটের বর্তমান নাম। পরবর্তী হচ্ছে সেন্ট্রাল এভিনিউ বর্তমানে কি নামে পরিচিত? সেটি হচ্ছে চিত্তরঞ্জন এভিনিউ নামে পরিচিত হচ্ছে সেন্ট্রাল এভিনিউ বর্তমানে। এর পরবর্তী হচ্ছে কর্নওয়াল স্ট্রিট কি নামে পরিচিত বর্তমানে? উত্তর হচ্ছে বিধান সরণি। পরবর্তী হচ্ছে সুতানুটি গ্রামের বর্তমান অবস্থা কোথায়? অর্থাৎ সুতানুটি, গোবিন্দপুর এবং কলকাতা এই তিনটি বৃহৎ গ্রাম নিয়ে যে কলকাতা শহর তৈরি হয়েছিল, সেই সুতানুটি গ্রামের বর্তমান অবস্থা কোথায়? সেটি হচ্ছে শোভাবাজার, অর্থাৎ সুতানুটি গ্রামটি কিন্তু বর্তমানে শোভাবাজার অঞ্চল। এর পরবর্তী হচ্ছে আকাশবাণী ভবন নামকরণ কে করেছিলেন? সঠিক উত্তর হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। পরবর্তী হচ্ছে কলকাতার বেতার কেন্দ্র কবে চালু হয়? সঠিক উত্তর হচ্ছে 1927 সালে কলকাতার বেতার কেন্দ্র কিন্তু চালু হয়েছিল। পরবর্তী হচ্ছে কলকাতার দূরদর্শন কেন্দ্র কবে চালু হয়? উত্তর হচ্ছে 1975 সালের 9ই আগস্ট কলকাতার দূরদর্শন কেন্দ্র চালু হয়েছিল। পরবর্তী হচ্ছে কলকাতার ইম্পেরিয়াল লাইব্রেরির বর্তমান নাম কি? সঠিক উত্তর হচ্ছে ন্যাশনাল লাইব্রেরি। পরবর্তী হচ্ছে কোন শহরকে ভারতের মক্কা বলা হয়? কলকাতাকে ভারতের মক্কা বলা হয়। পরবর্তী হচ্ছে কোন শহরকে সিটি অফ জয় বলা হয়? কলকাতা শহরকে সিটি অফ জয় বলা হয়। এর পরবর্তী হচ্ছে কোন শহরকে সিটি অফ প্যালেস বলা হয়? কলকাতা শহরকে সিটি অফ প্যালেস বলা হয়। তো এই প্রত্যেকটা পয়েন্টসই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ কলকাতা শহরকে বিভিন্ন নামে কিন্তু ডাকা হয় এবং সেই নামগুলি কি কি সেইগুলো থেকেও কিন্তু প্রশ্ন আসতেই পারে। পরবর্তী হচ্ছে কত সালে উইলিয়াম জোন্স কলকাতায় বাংলার এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন? সেটি হচ্ছে 1784 সালে স্যার উইলিয়াম জোন্স কলকাতায় বাংলার এশিয়াটিক সোসাইটি কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন। পরবর্তী হচ্ছে লর্ড ক্যানিং কত সালে কলকাতা বিশ্ববিদ্যালয় স্থাপন করেন? সঠিক উত্তর হচ্ছে 1857 সালে। পরবর্তী হচ্ছে কত সালে কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়? সেটি হচ্ছে 1835 সালে কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়, যেখানে কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করেন স্যার উইলিয়াম বেন্টিং। এর পরবর্তী হচ্ছে কত সালে সংস্কৃত কলেজ প্রতিষ্ঠিত হয়? সেটির উত্তর হচ্ছে 1824 সালে কলকাতাতে সংস্কৃত কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল, যেখানে এই সংস্কৃত কলেজ লর্ড আমহার্স্টের আমলেই সংস্কৃত কলেজ কিন্তু প্রতিষ্ঠিত হয়। পরবর্তী হচ্ছে কত সালে কলকাতায় সেন্ট্রাল লাইব্রেরি প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তর হচ্ছে 1836 সালে কলকাতায় সেন্ট্রাল লাইব্রেরি প্রতিষ্ঠিত হয়, যেখানে বর্তমানে এর নাম ভারতের জাতীয় গ্রন্থাগার কিন্তু রাখা হয়েছে। এছাড়াও সেন্ট্রাল লাইব্রেরি যখন প্রতিষ্ঠিত হয় তখন গভর্নর জেনারেল ছিলেন চার্লস মেটকাফে। দুটো পয়েন্টসই কিন্তু গুরুত্বপূর্ণ। পরবর্তী হচ্ছে কলকাতা হাইকোর্ট কবে প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তর হচ্ছে 1862 সালে কলকাতা হাইকোর্ট প্রতিষ্ঠিত হয়, যেখানে কলকাতা হাইকোর্ট লর্ড এলগিন ভাইসরয়ের আমলে কিন্তু প্রতিষ্ঠা হয় এবং কলকাতা হাইকোর্টের বর্তমানে মুখ্য বিচারপতি হলেন সুজয় পাল। এই দুটো পয়েন্টস কিন্তু গুরুত্বপূর্ণ। তো নেক্সট হচ্ছে কলকাতা হিন্দু কলেজ প্রতিষ্ঠা কে করেন? উত্তরটি হচ্ছে রাজা রামমোহন রায় 1817 সালে কলকাতা হিন্দু কলেজ কিন্তু প্রতিষ্ঠা করেন, অর্থাৎ রাজা রামমোহন রায় কলকাতাতে হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেছিলেন এবং বর্তমানে এই হিন্দু কলেজ প্রেসিডেন্সি কলেজ নামে কিন্তু পরিচিত। নেক্সট হচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়? উত্তরটি হচ্ছে 24 জানুয়ারি 1857 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় এবং এটি প্রতিষ্ঠা করেন আলেকজান্ডার ডাফ, স্যার চার্লস উড, মহারাজা মহেশ্বর সিং বাহাদুর ও ডক্টর ফেডেরিক জন। এরা প্রত্যেকে মিলেই কিন্তু কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন 24 জানুয়ারি 1857 সালে। নেক্সট হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়াল কবে প্রতিষ্ঠিত হয়? উত্তরটি হচ্ছে 1921 সালে ভিক্টোরিয়া মেমোরিয়াল প্রতিষ্ঠিত হয় এবং এই ভিক্টোরিয়া মেমোরিয়ালের আর্কিটেক্ট ছিলেন উইলিয়াম এমারসন ভিনসেন্ট এস্ট। এছাড়াও ভিক্টোরিয়া মেমোরিয়াল হলো 1821 সালের মধ্যে নির্মিত একটি বড় মার্বেল ভবন, আর এটি 1876 থেকে 1901 সাল পর্যন্ত ভারতের সম্রাজ্ঞী রানী ভিক্টোরিয়ার স্মৃতির উদ্দেশ্যে কিন্তু নিবেদিত
এবং প্রধানমন্ত্রী মোদী 23শে মার্চ 2022-এ ভিডিও কনফারেন্সের মাধ্যমে কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে বিপ্লবী ভারত গ্যালারির উদ্বোধন করেছিলেন। পরবর্তী হচ্ছে কত সালে রাজভবন প্রতিষ্ঠিত হয়? উত্তরটি হচ্ছে 1803 সালে কলকাতাতে রাজভবন প্রতিষ্ঠিত হয় এবং এই রাজভবনের বর্তমান নাম হচ্ছে লোকভবন। এবং এই রাজভবন অর্থাৎ লোকভবনের আর্কিটেক্ট ছিলেন চার্লস ওয়াট। আর রাজভবন হলো পশ্চিমবঙ্গের রাজ্যপালের সরকারি বাসভবন, যা ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী কলকাতায় অবস্থিত এবং 1803 সালে এটি কিন্তু নির্মিত হয়েছিল। আর তৎকালীন সময়ে এটি ভারতের স্বাধীনতার আগে সরকারি বাড়ি হিসেবে কিন্তু পরিচিত ছিল। নেক্সট হচ্ছে সিরাজউদ্দৌলা কলকাতার নাম পাল্টে কি রেখেছিলেন? উত্তরটি হচ্ছে আলীনগর, যেখানে এই আলীনগর নামকরণ করা হয়েছিল তার মাতামহ আলীবর্দী খান নাম অনুসারে। তিনি কিন্তু কলকাতার নাম পাল্টে আলীনগর রেখেছিলেন। নেক্সট হচ্ছে কলকাতায় প্রথম প্রকাশিত সংবাদপত্র কোনটি? উত্তরটি হচ্ছে হিকির বেঙ্গল গ্যাজেট এবং এটি প্রকাশিত হয়েছিল 1780 সালে। নেক্সট হচ্ছে কলকাতা আলিপুর চিড়িয়াখানা কবে স্থাপিত হয়? সঠিক উত্তর হচ্ছে 1875 সালে কলকাতা আলিপুর চিড়িয়াখানা স্থাপিত হয়েছিল। পরবর্তী হচ্ছে কলকাতায় মিউনিসিপ্যালিটির ওয়ার্ড সংখ্যা কটি? উত্তরটি হচ্ছে 144টি, অর্থাৎ কলকাতা মিউনিসিপ্যালিটির মোট ওয়ার্ড সংখ্যা হচ্ছে 144টি। পরবর্তী হচ্ছে রাইটার্স বিল্ডিং কবে স্থাপিত হয়? উত্তরটি হচ্ছে 1780 সালে রাইটার্স বিল্ডিং স্থাপিত হয়েছিল এবং এর আর্কিটেক্ট হচ্ছে থমাস লায়ন। পরবর্তী হচ্ছে কলকাতা থেকে অমৃতসর পর্যন্ত বিস্তৃত একটি প্রাচীন রাজপথ আছে, তার নাম কি? সঠিক উত্তর হচ্ছে গ্র্যান্ড ট্যাঙ্ক রোড অর্থাৎ জিটি রোড। নেক্সট হচ্ছে কলকাতার সবচেয়ে বড় স্টেডিয়াম কোনটি? সঠিক উত্তর হচ্ছে সল্টলেক স্টেডিয়াম বা যুবভারতী ক্রীড়াঙ্গন নামে যেটি পরিচিত, অর্থাৎ সল্টলেক স্টেডিয়াম বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন নামে পরিচিত। আর এই স্টেডিয়ামটি এশিয়ার মধ্যে চতুর্থ বৃহত্তম স্টেডিয়াম, যেখানে 2017 সালে ফিফা আন্ডার-17 বিশ্বকাপের ফাইনাল ম্যাচটি এখানে অনুষ্ঠিত হয়েছিল। আর এটি ওপেন হয়েছিল জানুয়ারি 1984 সালে। আর এর আর্কিটেক্ট যারা ছিলেন তারা হচ্ছেন MS ব্যালার্ডাই থমসন অ্যান্ড ম্যাথেন্ডুস প্রাইভেট লিমিটেড এবং HK সেন অ্যান্ড অ্যাসোসিয়েটস এই সল্টলেক স্টেডিয়াম নির্মাণ কার্যে যুক্ত ছিল। নেক্সট হচ্ছে বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া অ্যান্ড জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার সদর দপ্তর কোথায়? সঠিক উত্তর হচ্ছে কলকাতা। পরবর্তী হচ্ছে প্রথম মেট্রো রেল কোথা থেকে কোথা অবধি চালু হয়েছিল? উত্তরটি হচ্ছে এসপ্ল্যানেড থেকে ভবানীপুর পর্যন্ত কিন্তু প্রথম মেট্রো রেল চালু হয়েছিল। নেক্সট হচ্ছে দ্বিতীয় হুগলি সেতুর অপর নাম কি? উত্তরটি হচ্ছে বিদ্যাসাগর সেতু। আর এই বিদ্যাসাগর সেতু হচ্ছে কেবল স্টেড একটি ব্রিজ, যার টোটাল লেন্থ হচ্ছে 822.96 মিটার অর্থাৎ 2700 ফিট, যার উইথ হচ্ছে 35 মিটার অর্থাৎ 115 ফিট। আর লংগেস্ট স্প্যান যেটি আছে সেটা হচ্ছে 457.2 মিটার অর্থাৎ 1500 ফিট। আর যে কোম্পানি বিদ্যাসাগর সেতু কনস্ট্রাক্ট করেছিল সেটা হচ্ছে ব্রেথওয়েট বার্ন অ্যান্ড জোসেফ কনস্ট্রাকশন কোম্পানি এবং এটি ওপেন হয়েছিল 10ই অক্টোবর 1992 সালে। পরবর্তী হচ্ছে হাওড়া ব্রিজের অপর নাম কি? সঠিক উত্তর হচ্ছে রবীন্দ্র সেতু এবং এই রবীন্দ্র সেতুর ডিজাইনার হচ্ছে রেন্ডেল প্লাম্বার অ্যান্ড ট্রিটন, কনস্ট্রাক্টেড বাই ব্রেথওয়েট বার্ন অ্যান্ড জোসেফ কনস্ট্রাকশন কোম্পানি। কনস্ট্রাকশন শুরু হয়েছিল 1930 সালে এবং ব্রিজটি নির্মাণ কার্য শেষ হয়েছিল 1942 সালে এবং ব্রিজটি ওপেন হয়েছিল জনসাধারণের জন্য 1943 সালের 3 ফেব্রুয়ারি। পরবর্তী হচ্ছে ইন্ডিয়ান বোটানিক গার্ডেন বর্তমানে কি নামে পরিচিত? সেটি হচ্ছে আচার্য জগদীশ চন্দ্র বোস ইন্ডিয়ান বোটানিক্যাল গার্ডেন নামে কিন্তু এটি বর্তমানে পরিচিত এবং এই বোটানিক্যাল গার্ডেনের টোটাল এরিয়া হচ্ছে 109 হেক্টর অর্থাৎ 270 একর এবং এটি তৈরি হয়েছিল 1787 খ্রিস্টাব্দে। ডিজাইনার হচ্ছে রবার্ট কিড উইলিয়াম রক্সবার্গ, এরা কিন্তু এটি ডিজাইন করেছিলেন। পরবর্তী হচ্ছে বিশ্বের প্রাচীনতম পোলো ক্লাব কোনটি? সঠিক উত্তর হচ্ছে কলকাতা পোলো ক্লাব এবং এই কলকাতা পোলো ক্লাব 1862 সালে প্রতিষ্ঠিত হয় এবং ভারতের প্রথম পোলো ক্লাব আসামের শিলচরে প্রতিষ্ঠিত হয়েছিল। নেক্সট হচ্ছে এশিয়ার বৃহত্তম প্ল্যানেটোরিয়াম বা যেটি বিড়লা প্ল্যানেটোরিয়াম নামে পরিচিত, এটি কোথায় অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে কলকাতা এবং এটি প্রতিষ্ঠিত হয় 1963 সালে। পরবর্তী হচ্ছে কলকাতা বন্দরের নাম পরিবর্তন করে কি রাখা হয়েছে বর্তমানে? সেটি হচ্ছে শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট ট্রাস্ট। নেক্সট হচ্ছে ভারতের প্রাচীনতম এবং বৃহত্তম জাদুঘর কোনটি? সঠিক উত্তর হচ্ছে কলকাতা মিউজিয়াম, যা আগে কলকাতার ইম্পেরিয়াল মিউজিয়াম হিসেবে পরিচিত ছিল। পরবর্তী হচ্ছে দেশের প্রথম নৌকা গ্রন্থাগার চালু হয় কোথায়? সেটি হচ্ছে কলকাতাতে। পরবর্তী হচ্ছে পশ্চিমবঙ্গের প্রথম কোন শহরে প্রথম টায়ার পার্ক তৈরি হয়? সেটি হচ্ছে কলকাতা শহরে পশ্চিমবঙ্গের মধ্যে প্রথম টায়ার পার্ক তৈরি হয়েছিল, যেখানে কলকাতা ট্রাম ডিপো অর্থাৎ WBTC যে টার্মিনাল আছে অর্থাৎ এসপ্ল্যানেডের পাশে কিন্তু এটি অবস্থিত। পরবর্তী হচ্ছে ভারতীয় ডাক বিভাগ ভারতের প্রথমবারের মতো কোথায় বিনামূল্যে ডিজিটাল পার্সেল লকার পরিষেবা চালু করেছে? সেটি হচ্ছে কলকাতা নিউ টাউন এবং নবদিগন্ত IT পোস্ট অফিসে এটি কিন্তু চালু করা হয়েছে। এর পরবর্তী হচ্ছে ভারতের প্রথম আন্ডার ওয়াটার মেট্রো কোথায় চালু হয়েছে? সঠিক উত্তর হচ্ছে কলকাতাতে ভারতের প্রথম
আন্ডার ওয়াটার মেট্রো কিন্তু চালু হয়েছে। তো এই ছিল পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা সম্পর্কিত গুরুত্বপূর্ণ 65টি প্রশ্ন, যেটা একদম কলকাতার ইতিহাস থেকে একদম বর্তমান সময় পর্যন্ত বিভিন্ন প্রশ্ন ও তার উত্তর আপনাদের কাছে তুলে ধরলাম, এবং বিস্তারিতভাবে প্রত্যেকটা পয়েন্টস অর্থাৎ যেগুলো গুরুত্বপূর্ণ পয়েন্টস সেগুলি আমি আপনাদের কাছে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করলাম, এবং তার পাশাপাশি যে কটা পয়েন্টস আপনাদের কাছে তুলে ধরেছি সেইগুলো আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয়েছে। এবং এই প্রশ্নগুলি কিন্তু এর আগে বিভিন্ন সরকারি পরীক্ষাতে এসেছে, এবং সামনের যে কোনো সরকারি পরীক্ষার জন্য কিন্তু এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে এবং এই ভিডিওটি যদি আপনাদের ইনফরমেটিভ মনে হয়, সেক্ষেত্রে এই ধরনের বিভিন্ন ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন। এছাড়াও যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে, যদি ভিডিওটি আপনাদের কাছে গুরুত্বপূর্ণ মনে হয়, তাহলে অবশ্যই ভিডিওটিকে বেশি বেশি করে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। এছাড়াও অনলাইন স্টাডি যে টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে আপনারা কিন্তু জয়েন হতে পারেন। যদি জয়েন হয়ে যান সেক্ষেত্রে আপনারা কিন্তু প্রতিনিয়ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স এর শর্ট নোট থেকে শুরু করে বিভিন্ন স্টাডি মেটেরিয়াল, জব আপডেটের নোটিফিকেশন এবং বিভিন্ন জবের নোটিফিকেশন, এবং তার পাশাপাশি আপনারা কিন্তু মক টেস্টও দিতে পারবেন। যদি আপনারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে চান সেক্ষেত্রে পিন কমেন্টে দেওয়া লিঙ্কে ক্লিক করে আপনারা কিন্তু অনলাইন স্টাডি টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন। আর ভিডিওটি এখনের মতন এটুকুই। পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।